গাজায় চলমান এই নৃশংস যুদ্ধে ইসরায়েল সেনারা এখন পর্যন্ত প্রায় ৭৩,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছে, তার মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের এই ছোট মাটির টুকরোর উপরে কেন এত জুলুম নির্যাতন চালাচ্ছে? এর আসল রহস্য লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক ধর্মীয় বিশ্বাসের উপর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি মূলত ইসরায়েল নামে পরিচিত, তিনি একদিন ফিলিস্তিনের এই ভূমির উপর দিয়ে গমন করছিলেন। এমত অবস্থায় রাত নেমে এলে তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরের উপরে মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন ফেরেশতারা একটি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে এবং উপরের দিকে উঠছে। তিনি ঘুম থেকে জেগে ওঠার পরে তার সঙ্গীদেরকে বললেন, এখানেই মূলত আল্লাহ তাআলার ঘর। সেই প্রেক্ষিতেই ফিলিস্তিন জায়গাটা ইসরায়েলের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ। ইসরায়েল যে কোনো মূল্যে এই ফিলিস্তিন রাষ্ট্রটা তারা দখল করতে চায়। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী সময়ে ফিলিস্তিনের মাটিতে কি কি ঘটেছে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। নাও মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে অতীতে এই পুরো ভূখণ্ডটি ফিলিস্তিনের ছিল, কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ফিলিস্তিনের জায়গা সংকুচিত হতে হতে মাত্র এই দুটি দ্বীপে এসে ঠেকেছে, যার মধ্যে একটি হচ্ছে ওয়েস্ট ব্যাংক এবং অন্যটি হচ্ছে গাজা। ওয়েস্ট ব্যাংকের ক্ষমতায় রয়েছে পিএলও একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। গাজার শাসনকর্তা হিসেবে রয়েছে প্রতিরোধকামী হামাস। গত ৭৫ বছর ধরে মুসলিম বিশ্বের একটা অলিখিত নিয়ম ছিল, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কেউই ইসরায়েলকে কোনোভাবে কোনো রকমের সহযোগিতা বা কোনো ধরনের স্বীকৃতি দিবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই নীতিতে কিছুটা ধাক্কা লাগে। জন্ম নেয় আব্রাহাম অ্যাকর্ডস এর নাম করে ট্রাম্প মুসলিম বিশ্বের থেকে ইসরায়েলের প্রতি সহযোগিতা এবং সমর্থন জোগাড় করার একটা চেষ্টা করে। আব্রাহাম অ্যাকর্ডস নাম দেওয়ার পিছনে রিজন হচ্ছে, ইহুদি এবং মুসলিম দুইটাই আব্রাহামিক রিলিজিয়ন বা দুইটা ধর্মের মানুষই ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সত্য নবী হিসেবে মানে। এরই ধারাবাহিকতায় মার্কিন কূটনৈতিক চাপের কারণে মরক্কো, বাহরাইন, ইউএই এই সকল রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করে এবং এরই সাথে প্রচ্ছন্ন চাপ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলোর উপরও একটা চাপ তৈরি হয় ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য। এবং সৌদি আরবকেও অনেকটাই প্রায় মানিয়ে নিয়েছিল এই ট্রাম্প, কেননা আমরা সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলতে শুনি যে তাদের বড় শত্রু হচ্ছে ইরান, ইসরায়েল নয়। আর যেই দেশই ট্রাম্পের প্রস্তাবে রাজি হচ্ছিল তারা পেয়ে যাচ্ছিল বিশাল অঙ্কের সহযোগিতা। যেমন সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পরে তাদেরকে $1.2 বিলিয়ন লোন দেওয়া, এবং মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর বিতর্কিত অঞ্চলগুলোর মালিকানা মরক্কোকে দিয়ে দেওয়া। ওদিকে ইসরায়েল খুব চতুরতার সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে নীরব হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল ফিলিস্তিনিদের ৭৫ বছরের দীর্ঘ সংগ্রামের পরিসমাপ্তি ঘটবে এবং দখলদার ইসরায়েল হয়তোবা ফিলিস্তিনকে পুরোপুরি দখল করে। কিন্তু আচমকাই গ্লোবাল ন্যারেটিভের একটা পরিবর্তন আসে। গাজার নিয়ন্ত্রণকারী দল হামাস আচমকাই ইসরায়েলে একটা হামলা করে বসে এবং সেখানে প্রায় ১১৩০ জন নিহত হল। এরই সাথে তারা ইসরায়েলের প্রায় ২৪ কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে গিয়ে ইসরায়েলের প্রায় ২৪ কিলোমিটার এলাকা তারা দখল করে নেয় এবং ১৫০ জন ইসরায়েলিকে তারা বন্দী করে নিয়ে আসে। বিশ্ব মিডিয়া একে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হিসেবে প্রচার করতে শুরু করল। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এসে বললেন, এমন প্রতিশোধ নেওয়া হবে যা বিশ্বে আগে কখনো কেউ দেখেনি। গাজার উপর শুরু হলো কমপ্লিট ব্লকে, খাদ্য, পানি, বিদ্যুৎ সব বন্ধ করে দেওয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনিদেরকে জানোয়ার হিসেবে ট্রিট করলেন এবং তাদের সৈন্যদেরকে যা খুশি তাই করার অর্ডার দিয়ে দিলেন। আমেরিকার অন্ধ সমর্থন এবং আরব বিশ্বের এই মেরুদণ্ডহীন নীরবতার কারণে ইসরায়েল গাজায় এক ভয়াবহ গণহত্যা শুরু করলো, যা এখনো চলমান। তাদের ফাইটার জেট এবং মিসাইল গুলো একে একে ফিলিস্তিনিদের হসপিটাল, স্কুল সহ বসত বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো শুরু। ফিলিস্তিন পরিণত হলো এক ধ্বংসস্তূপ। জাতিসংঘে যখনই ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রস্তাব আসতো, আমেরিকা সেখানে ভেটো দিয়ে এটাকে নাকচ করে। 14 votes in favor, 1 votes against, 0 abstentions. The draft resolution has not been adopted owing to the negative vote of a permanent member of the council. কিন্তু মজার বিষয় হলো, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে বলা হয় সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থা, যেখানে প্রায় ৭,০০০-এর অধিক স্পাই রয়েছে।
তারা কি জানতো না হামাসের এই হামলার প্ল্যানিং এর ব্যাপারে? মোসাদ হামাসের এই এত বড় অপারেশনের খবর কিভাবে টের পেল না? এই কারণে অনেকেই এটাকে বিশাল কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র হিসেবে আখ্যা করে। তারা মনে করেন ইসরায়েল ফিলিস্তিনিকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য একটা বাহানা খুঁজতেছিল, এমনকি এটা তারা নিজেরাই তৈরি করে। সে যাই হোক, যখন আরবের শক্তিধর রাষ্ট্রগুলো যারা অতীতে ইসরায়েলের সাথে বারবার যুদ্ধ করে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে, তারাও ইসরায়েলের এই গণহত্যায় একদম চুপ হয়ে থাকে। কিন্তু চুপ হয়ে থাকতে পারেনি 220 কোটি মুসলিম। তারা প্রতিবাদের ভার নিজেদের হাতে তুলে নিল। শুরু হলো সম্পূর্ণ বয়কট। তারা ইসরায়েল পন্থী জায়ান্ট কোম্পানিগুলো যেমন কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ড, নেসলে এই ধরনের কোম্পানিগুলোকে বয়কট করা শুরু। কিন্তু বয়কট করার কারণে তাদের কিছুদিনের জন্য সাময়িক ক্ষতি হলেও পরবর্তী কিছু মাসের মধ্যেই সেটা একদম স্বাভাবিক হয়ে যায়। কেন এই বয়কট ব্যর্থ হলো? এর পিছনে লুকিয়ে আছে একটা নির্মম সূত্র। 220 মিলিয়ন মুসলিমের আসলে বিশ্ববাজারে ইফেক্ট তৈরি করার মতো তেমন কোনো ক্ষমতাই নেই, অথবা মুসলিম বিশ্বের এই 220 মিলিয়ন মানুষ আসলে ঠিকভাবে বয়কটই করতে পারে। এই পুরো যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলকে শুধুমাত্র একটি দেশ চিন্তায় রাখতে পেরেছিল, সেটা হচ্ছে ইরান। ইসরায়েলকে ইরান এতটা পেরেশানিতে রাখতে পেরেছিল, পরিস্থিতি এত দূর পর্যন্ত গড়িয়েছিল যে ইসরায়েল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা করতে বাধ্য হল। জবাবে ইরানও ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে মিসাইল অ্যাটাক করল, শত শত মিসাইল ছুড়ে ডিরেক্ট রেসপন্স করল। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যেহেতু খুব সহজেই ফিলিস্তিনকে দখল করতে পারছিল, তাহলে কেন শুধু শুধু ইরানকে যুদ্ধে টেনে আনলো? এর পিছনে লুকিয়ে আছে দুটি স্ট্র্যাটেজিক কারণ। নাম্বার 1, প্রথমত নেতানিয়াহু চাচ্ছিলেন ইরানিদেরকে যুদ্ধে টেনে এনে পশ্চিমার সাহায্যে তাদেরকে পুরোপুরি দুর্বল করে দেয়া। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে অর্থনৈতিক অবরোধ। ইসরায়েলের মেইন 3টি সমুদ্র বন্দর রয়েছে, তার মধ্যে একটি দিয়ে এশিয়ার সাথে তাদের সমস্ত বাণিজ্য পরিচালিত হয়। এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই ইয়েমেনের হুতিরা ইরানের সহযোগিতায় লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালালো। Yemen's Houthi rebels have seized what they say is an Israeli cargo ship in the Red Sea. এবং এই এরিয়া দিয়ে সেই বন্দরের ট্রাফিক 85% পর্যন্ত কমে যায়। যে জাহাজগুলো আগে কয়েক দিনের মধ্যে ইসরায়েল পৌঁছাতো, সেটাকে এখন পুরো আফ্রিকা ঘুরে ইসরায়েলে যেতে হচ্ছে, যাতে করে তাদের কয়েক গুণ বেশি সময় এবং অর্থ ব্যয় হচ্ছে। এতে ইসরায়েলের অর্থনীতিতে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। ওদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত করে রাখছে। এই চতুর্মুখী চাপ থেকে বাঁচতেই মূলত তারা ইরানের উপরে হামলা করেছে। একবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেছিল ইসরায়েলের জন্য 3টি প্রধান থ্রেট কি। তিনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, ইরান, ইরান, ইরান। You want the 3 threats? Give me the 3 threats. Iran, Iran, Iran. মিডল ইস্টের এই ভূরাজনীতি এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ইরানের